পুলিশ ফাইল। এত বেলা হয়ে গেল, লোকটা এখনো ফিরলো না। এরপর কখন খাবে, কি করবে কে জানে। হাতটাও তো জুড়িয়ে গেল। ও মা, জানো আজ হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়েছে। উমা, যাওয়ার সময় বলে গেলি না তো? কেমন হয়েছে? আমি ফার্স্ট হয়েছি, আর সব দিদিমণিরা বলেছে যে অ্যানুয়ালের আগে আরো ভালো করে পড়াশোনা করতে। এত অভাবের মধ্যে দিয়েও যে তুই এত ভালো লেখাপড়া করবি আমি তো ভাবতেই পারি না। আশীর্বাদ করি মা, অনেক বড় হ, বাবার পাশে দাঁড়া, এটাই তো আমার স্বপ্ন রে। কি ব্যাপার মা, মেয়ের এত আনন্দ কিসের? বাবা জানো আমি ফার্স্ট হয়েছি। খুব ভালো মা। শোন মা, তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যা, আর কিচ্ছুটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোর বাবা বেঁচে থাকতে এটুকু তোর জন্য করতেই পারবে। বেঁচে থাকতে আবার কি? যত সব অলক্ষণে কথাবার্তা। না গো, ভগবানের ইচ্ছের কথা কেই বা কবে জানতে পেরেছে বলো? তাই তো মেয়েটার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি। চিন্তা করে আর কি করবে বলো? আমরা তো বেশ সুখেই আছি নাকি? তাছাড়া তুমি যা রোজগার করো, খেয়ে পড়ে মেয়েটার ভবিষ্যতের জন্য কিছু যদি টাকা জমাতে পারি তাহলেই আমার শান্তি গো। সেই ব্যবস্থা আমি করে ফেলেছি গো মলিনা। তাই তো মেয়েটার কথা ভেবে ওর জন্মের সময় থেকে প্রতি মাসেই অল্প কিছু করে টাকা আমি জমাতে শুরু করেছিলাম। এখন ভাবছি সেই জমানো কটা টাকা দিয়ে যদি একটা জমি কিনে ফেলতে পারি, তাহলে এই মেয়েটার ভবিষ্যতের জন্য আর কোনো ভাবনা থাকে না। জমি? সে তো অনেক টাকার ব্যাপার। অনেক টাকা তো আর নেই গিন্নি, দেখি জমানো কত টাকা দিয়ে যদি একটা কিছু করতে পারি। বলছিলাম কি, রাজকুমার বাবুরা নাকি গ্রামের জমি জমা বেচে শহরে চলে যাচ্ছেন। দেখি বলে খালধারের জমিটা কততে দেয়। সে যদি সস্তায় পাও তাহলে তো ভালোই, তাহলে আর লেখাপড়ার জন্য মেয়েটার জন্য আবার চিন্তাই করতে হবে না, তাই না? গ্রামের সাধারণ এক ভ্যান চালক উপেন ভ্যান চালিয়ে স্ত্রী আর মেয়ের অন্যের সংস্থানটুকু করতে পারে। সংসারে খাওয়া পড়ার অভাব থাকলেও ভালোবাসাটুকুর অভাব হয়নি কখনো। উপেনের ইচ্ছে এক টুকরো জমি কিনে মেয়ের ভবিষ্যতের জন্য রেখে যাওয়ার, কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। সুখ কত বড়ই অস্থায়ী, তাই সে কখন কার ঘর থেকে পালিয়ে কার ঘরে গিয়ে বাসা বাঁধবে তার হিসেব কে আগে থেকে রাখতে পারে? উপেন্দ্র সাত্রার জীবনেও বা তার স্থায়িত্ব কতক্ষণের? নির্বিবাদী এই জীবনে কিভাবে নেমে এলো রক্তের ধারা, কোন পথ দিয়ে এলো অশান্তির শ্রাবণ, জানতে হলে আজকের এই পর্বটা আপনাদের দেখতেই হবে। আপনারা জানেন পুলিশ ফালসের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেওয়া নয়, বরং সচেতন করা। তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের পুলিশ ফালসের এই পর্ব। রাজকুমার বাবু, বড় উপকার করলেন এই গরিবের। উপকারের কিছু নেই উপেন, তুমি জমির দাম দিয়েছ, জমি তোমার। তাহলেও আজকের দিনে এত কম টাকায় জমিটা দিয়ে দিলেন। দেখো উপেন, আমার ছেলেমেয়েরা শহরে প্রতিষ্ঠিত, আর আমার এই জমি জমা তাদের দেখার সময় নেই। তাছাড়া আমার তো বয়স হচ্ছে। এই গায়ে যে আমার থেকে বেশি দাম দেওয়ার লোক আছে তা কি আর আমি জানি না বাবু? উপেন, তোমরা আমার অনেক দিনের চেনা, আর তোমার বাবা আমাদের বাড়িতে জন্মজুরি কাজ করত, সেই সম্পর্কের জন্যই। তবে হ্যাঁ, ওই পাড়ায় পবিত্র ঘোষাল আমাকে অনেক দাম দিতে চেয়েছিল, কিন্তু কি জানো, ওরা মানুষ হিসেবে মোটেই ভালো নয়। তাই আমার বাপ ঠাকুরদার জমি আমি ওদের হাতে তুলে দিতে পারবো না। কিন্তু ওরা তো পয়সাওয়ালা লোক, পরে আবার বাগড়া দেবে না তো? তাছাড়া জমিটাও তো ওদের জমির লাগোয়া। ব্যাগটা দিলেই হলো। আরে বাবা, জমি এখন তোমার নামে। যাও যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে মেয়ে বউকে সুখবরটা দাও। তাহলে আমি আসি বাবু। হ্যাঁ, এসো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বুঝিল কেমনে আসি লক্ষণ পশিল লক্ষপুরে। হায় তা তো উচিত কি তব এই কাজ। ওই আমার শেফালি মা কই? বাবা কি এনেছে আমার জন্য দেখি। তুমি আবার এখন কি নিয়ে এলে? মাংস। মাংস এনেছি মলিনা, কষিয়ে রাঁধো দেখি তো আজ। মাংস? এত আবার খরচা করে? মাংস তো আজ খেতেই হবে মলিনা। আরে বাবা, বাজারে সেলিমের থেকে ধারে এনেছি, কাল গায়ে গতরে খেটে শোধ করে দেবো। দেখো দেখো, আসল জিনিসটা দেখো। আসল জিনিস কি বাবা? এই হলো আসল জিনিস। ওটা কি গো? রাজকুমার বাবুর থেকে ওই খালধারের জমিটা কিনেই ফেললাম মলিনা। 3 ফসলি জমি ছিল, যত্ন আব্দি করলে
ওটা আবার 3 ফসলি জমিতে পরিণত হবে। উনি দিয়ে দিলেন ওই দামেই? দিলেনই তো, বললেন উপেন তোমরা হলে আমার বিশ্বস্ত লোক, টাকাটা বড় কথা না, বাপ ঠাকুরদার জমি একজন ভালো মানুষের হাতে রেখে যেতে চাই, সেই জন্যই তো মাংসটা নিয়ে এলাম। আমরা জমিটা দেখতে কবে যাব বাবা? যাবো তো মা, আমরা বরং কালই দেখতে যাব। এবার থেকে সারা বছর অল্প স্বল্প করে জমিতে চাষ করব, বর্ষাটা এলেই কাজে হাত দেব। সবই ভগবানের কৃপা গো, সবই ভগবানের কৃপা। মা, এই মাংসের ঝোলটা দেখছি ভালো হয়েছে না? তোকে আর একটু দি। না না, আমার পেট বাবা পুরো ভরে গেছে। কতদিন পর বাড়িতে আজ মাংস হলো। তোমাকে আর একটু দি না গো। না না থাক, ওইটুকু তোমার জন্য রাখো। উপেন্দা, এই উপেন্দা, বাইরে এসো। কে এই সময় আবার কে এলো? তুমি বসো, আমি দেখছি। ওমা, কি সৌভাগ্য! পবিত্রদা, শ্যামলদা, আপনারা? সৌভাগ্য না দুর্ভাগ্য একটু পরেই বুঝবে। উপেন কোথায়? ওরা খেতে বসেছে, হয়ে এসেছে, আমি ডেকে দিচ্ছি, আপনারা বসুন। আমাদের অত সময় নেই। এই উপেন, বেরিয়ে এসো। আরে পবিত্রদা, শ্যামলদা, আসুন আসুন। এই মলিনা, ওদের জন্য জল বাতাসা নিয়ে এসো। ওসব থাক, এদিকে আসুন। আমরা বাড়ির মেয়ে ছেলেদের সামনে সব কথা বলি না। কি বললো গো ওরা? হ্যাঁ, ও কিছু না। কিছু না বললেই হবে? আমি স্পষ্ট দেখলাম ওরা তোমাকে শাসাচ্ছিল। আরে ছাড়ো তো, ওরা সব বড় লোক মানুষ, অমনভাবেই কথা বলে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে আবার ভোরবেলা বেরোতে হবে। আমি বরং হাতটা ধুয়ে আসি। তোমার খাওয়া হয়ে গেল? আর খিদে নেই গো মলিনা, পেটটা একেবারে ভরে গেছে। এইবার আমার বউটা খেতে পেলেই শান্তি। মেয়ে এসে পড়বে, যত সব বুড়ো বসে আদিক খেতে। বুড়ো বলবে না আমাকে, খবরদার বুড়ো বলবে না। মা, বাবা কোথায় গো? এই ঘুম থেকে উঠলি? বাবা তো কোন সকালে বেরিয়ে গেছে। বাবা বেরিয়ে গেছে? কিন্তু আজ তো আমাদের জমি দেখতে যাওয়ার কথা ছিল। তুই ঘুম থেকে উঠলি না বলেই তো বাবা চলে গেল। এ মা, আমাকে তোমরা কেউ ডাকলেও না একবার? কি গো, তোমরা সব তৈরি তো? এই তো বাবা। কি হলো? যা বাপ সুহাগী মেয়ে হয়েছে তোমার। মজা করে বললাম তোর বাবা বেরিয়ে গেছে, সেই শুনে কি কান্না। দূর পাগলি, তোকে নিয়ে যাবো বলে আমি কি একা একা চলে যেতে পারি? নে নে, চটপট হাত মুখটা ধুয়ে আয়, যা। আমি এই গেলাম আর এলাম। বুঝলে বাবা, পরের বছর পাট চাষ করতে হবে। তুই যা বলবি তাই করবে তোর বাপ। আমি বইতে পড়েছি, পাট চাষে অনেক লাভ হয়। শুনলে মলিনা, তোমার মেয়ে এই বয়সে লেখাপড়া শিখে কত কিছু জেনেছে।
ঠিক বয়সে আমিও যদি লেখাপড়াটা করতাম। আমি যখন অনেক বড় হয়ে যাব তখন আমি তোমাকে আর মাকে পড়াশোনা শেখাবো, কেমন বাবা? ভগবানের কাছে সবসময় এইটুকুই তো চাই রে মা, আর যাই হোক না হোক তোর বড় হওয়াটা দেখে যেন মরতে পারি। আবার তোমার এই বাজে বাজে কথাবার্তা, একটা ভালো দিনে কি ভালো কথা বলা যায় না? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। উপেন, হ্যাঁ বাবু। ওই বুঝি তোমার মেয়ে? হ্যাঁ বাবু, ওটা আমার মেয়ে। আর এই হলো আমার পরিবার, মলিনা। নমস্কার বাবু, আপনার অনেক বড় মন বাবু, তাই তো আপনি ওকে এই দামেই জমিটা দিয়ে দিলেন। দামটা কত বড় কথা নয় মা। উপেন খুব সৎ আর খুব পরিশ্রমী, আর এই জমি আমার কোনো কাজে লাগবে না। ও যদি এই জমি নিয়ে কোনো কাজে লাগাতে পারে, এর থেকে ভালো আর কি হতে পারে। উপেন, আমি চলি তাহলে। তোমাদের জমি তোমরা বুঝে নাও, আমাকে আজই আবার ফিরতে হবে। মা, বাবা, তোমরা ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে আসো। আসছি রে মা, আসছি। কি গো, এখন ভ্যান মুচ্ছ, এখন বেরোবে নাকি? হ্যাঁ, বেরোতে হবে। একটা দিন কি না গেলে নয়? কাজে না গেলে খাবো কি মলিনা? যাই, বেলা হলেও যাই। মুখুজ্জেদের গুদামে ইট তুলতে হবে। এই বেলা বেরোতে পারলে কাজটা হয়তো পেয়ে যাব। তাছাড়া নিতাইও তো সঙ্গে যাবে। তোমার আবার ভ্যানের আলোটা খারাপ হয়ে গেছে, ওটা খুলে রেখেছো। আর সন্ধ্যেবেলায় তো ওই বড় রাস্তা দিয়ে ফিরবে গো। সে না হয় যাওয়ার পথে আমি আলোটা লাগিয়ে নেবো। এখন আমি চলি, আমার ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। দুর্গা 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 দুর্গা। আলোটা লাগাতে গিয়ে খামুখা দেরি করে বললাম। আমি বসছি, তুই চল, টেনে চালা। চলো চলো, মুকুটদের লয়টা এই সময় ঢুকেছে, এখন গেলে কাজটা ঠিক হয়ে যাবে। চলো। মা, শ্যামা কাকিদের বাড়ি দেখে এলাম, 9টা বেজে গেছে। আমার আর ভালো লাগে না, এত রাত হয়ে গেল, লোকটা এখনো ফিরলো না। কতবার বলেছি একটা খবর দিয়ে রাখো, একটা খবর দিয়ে রাখো। চিন্তা আমি একদম পাগল হয়ে যাব। অত চিন্তা করো না মা, বাবার তো হয় মাঝে মাঝে এরকম রাত। চিন্তা কি আর সাথে করি রে মা? নে তুই খেয়ে নিবি। চ মা, বাবা এলে না একসাথে খাবো। যা পারিস কর, আমার আর ভালো লাগে না। মারে মা, একবার জানা শ্যামা কাকিদের বাড়ি, একবার জানা কটা বাজে, একবার দেখায় না। ওরা যদি ঘুমিয়ে পড়ে? ঘুমিয়ে পড়লে ফিরে আসবি কোন, তবু একবার যা। এত রাত তো কোনোদিন করেনি রে, বড্ড চিন্তা হচ্ছে ওর। ঠিক আছে, যাচ্ছি। বৌদি, বৌদি, সর্বনাশ হয়ে গেছে। উপেন না, Ah
মায়ের গেল না? কাকা কি হয়েছে? মা এরকম ভাবে কাঁদছে। কাকা কাকা মা, তুমি কাঁদছো কেন মা? মা কাকা কি হয়েছে? মা এভাবে কেন কাঁদছে? কাকা মারে, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের হাতে একদম সময় নেই। আমাকে আমাকে এক্ষুনি নিয়ে চলো ওর কাছে, ওর কিচ্ছু হবে না, আমাকে এক্ষুনি নিয়ে চলো। আমি যাবো কাকা, আমিও যাবো। মা চলো। কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হয়ে গেল। চুপ করো, কথা বলো। পরিবারের মাথার উপর ছাদ ছিল উপেন। উপেনের এই অসময়ে চলে যাওয়ায় অকুল পাথারে পড়েন তার স্ত্রী মলিনা এবং তাদের একমাত্র মেয়ে শেফালি। ভ্যান চালকের পরিবারে দ্বিতীয় কোনো রোজগারের সদস্য নেই। এতক্ষণ পর্যন্ত দেখার পর আপনাদের হয়তো মনে হতেই পারে যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এখানে পরিকল্পিত অপরাধের জায়গাটা কোথায়? মলিনাও ঠিক তাই ভেবেছিল, কিন্তু না, একটা কথা আছে জানেন তো, যে যা দেখা যায় তা সব সময় আসল ঘটনা নয়। আসল ঘটনা অনেক সময় থেকে যায় অন্তরালে। কিন্তু কি সেই আসল ঘটনা? কিভাবেই বা তা প্রকাশ্যে এলো জানতে হবে আপনাদের, কারণ আপনাদেরকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে সতর্ক করাই হলো আমাদের একমাত্র কাজ। তাই মন দিয়ে দেখুন এই এপিসোডের শেষ পর্যন্ত। হ্যাঁ রে, তোর খুব খিদে পেয়েছে না? না মা, কাল রাতেই তো শাকের চচ্চড়ি খেয়েছিলাম, এখনো পেট ভার। এতটুকু বয়সে খিদে লুকোতেও শিখে গেলি? ঘরে ঘরে একটু খুদ কুড়োটুকুও নেই যে সেদ্ধ বসাবো। আমি কি করব? আমি তো খুব অভাগী মা রে। আচ্ছা মা, বর্ষা আসতে তো আর বেশি দেরি নেই, আমরা চাষ করতে পারি না? বাবা তো সেই ভেবেই জমিটা কিনেছিল। চাষ? চাষের কি বুঝি আমি? তুমি তো বলো দাদু চাষি ছিল, ছোটবেলায় তুমি আর দাদু জমিতে যেতে চাষ দেখতে, তুমি পারবে না? আমি আমি একা একা চাষ করব কি করে? তাছাড়া
তুই তো খুব ছোট রে মা। তাতে কি হয়েছে, দেখতে দেখতে আমি ঠিক বড় হয়ে যাব। এই দুটো কানের দুল তোর বিয়ের কথা ভেবে রেখে দিয়েছিলাম রে, শত কষ্টও ভাঙাইনি। আর এখন যখন পেটের টান পড়লো, এ দুটো রেখে আর কি করব। চল দেখি এগুলো দিয়ে কি করা যায়। আজ বরং অনেক বেলা হয়ে গেছে রে, আজ বরং বাড়ি যাই, গিয়ে দুটো চাল কিনে নিয়ে যাই, তোকে দুটো ভাত ফুটিয়ে দেবো। না ও মা, এখন চলো না, একটুখানি জমিতে যাই। এক ফোঁটাও সকাল থেকে পেটে দানা পড়েনি, সে খেয়াল আছে তোর? ওই দেখো গরম গরম সিঙ্গাড়া, চলো ওটাই আগে খাই, তারপর জমিতে যাবো। এই তো মা, এটাই সারের দোকান, আসো। আজকে জমিতে বীজ ফেললে হবে না রে মা, জমিতে জল দরকার। জল কোথা থেকে আসবে? হ্যাঁ, পাম্পের জলও তো কেনবার ক্ষমতা নেই আমাদের। তার চেয়ে বরং রোজ সকালে এসে ওই খাল থেকে জল তুলে এখানে দিয়ে যাব, তারপর বর্ষার ভরসা। ও বর্ষা ঠাকুর, শুনতে পাচ্ছ? এবছর একটু তাড়াতাড়ি এসো না বৃষ্টি নিয়ে, মা যে চাষ করবে। এই তোর মা মেয়েটা আমাদের জমিতে কি করছিস? এস, বললেই হলো, আমার বাবা বলেছে এটা আমাদের জমি। চুপ চুপ একদম। কি হয়েছে?
হয়েছে? তোমার এই পাকা মেয়ের মুখ বন্ধ করতে বলে বৌদি। আর তোমাদের দুজনকে আমাদের জমিতে জানো আর কোনোদিন না দেখি। কি বলছেন পবিত্রদা? এই জমি আমার স্বামী কিনে গেছেন। এই জমি আমার স্বামীর, আপনার কি করে হয়? এসব ছেদো কথা রাখো। উপেন এই জমি আমাদের কাছে বিক্রি করে দিয়ে গেছে মরার আগেই। যাও এখন মেয়েকে নিয়ে ফোটো এখান থেকে। PROPITY প্রপার্টি OF অফ উপেন্দ্রব সাঁতরা। এই তো মা, এখানে লেখা আছে এটা বাবারই জমি। তাহলে শ্যামল কাকুরা ওরকম কেন বললো? জানি না মা, বুঝতে পারছি না কিছু। এটা কোনো হওয়ার কথা নয়। বৌদি, ও বৌদি, বাইরে এসো। পবিত্রদা, শ্যামলদা, আপনারা এসছেন? আমরাও আপনাদের কাছে যাচ্ছিলাম। কিছু একটা ভুল বুঝছেন আপনারা। ভুল বুঝছি আমরা? ভুল বুঝছো তোমরা। আজ যা হয়েছে হয়েছে। আমাদের জমির চারিপাশে তোমাদের মা মেয়েকে যেন আর কোনোদিন না দেখি। কেন কেন তোমরা মিথ্যে কথা বলছো? এই কাগজে লেখা আছে এটা আমার বাবারই জমি। বাবা, বৌদি তোমার মেয়ের এই বয়সে তো বেশ চোপা হয়েছে। ভুল তো কিছু বলেনি। এই মেয়ে, বাপের মতন বেশি ফটর ফটর করবি না। তোর বাপকেও যেমন একদিন খালাস করে দিয়েছি, কেউ কিছু করতে পারেনি, তোকেও একদিন খালাস করে দেবো। কি বললে? আর একবার বলো। শ্যামল, দূর, অত ভয় পাওয়ার কি আছে? কি করবে এই মা আর মেয়ে? হ্যাঁ, শুনে রাখ, তোর বর ওই জমি আমাদের দিতে চায়নি, তাই ওকে ফুটিয়ে দিয়েছি। হাইওয়ের ধারে না লাশ হয়ে গড়াগড়ি করেছে। এবার বেশি ব্যাগরা দিতে এলে তোর মেয়েকেও হাফিস করে দেবো, কেউ কিছু করতে পারবে না। ওরা কি বলে গেল মা? বাবাকে খালাস করে দিয়েছে মানে? আমাদের বাঁচান স্যার, আমার এই ছোট্ট মেয়েটাকে বাঁচান স্যার। কি ব্যাপার? কি আপনারা কারা আর এভাবে ভেতরে ঢুকে আসলেন কেন? আপনাদের অভিযোগটা কি? ওরা আমাদের মেরে ফেলবে স্যার। আমার এই ছোট মেয়েটাকেও ছাড়বে না স্যার। কে মেরে ফেলবে? কি বলছেন এ সমস্ত? আর আপনাদের নামটাই বা কি? আমি মলিনা সাঁতরা, আমার স্বামীর নাম উপেন্দ্র সাঁতরা। আর এই যে এই আমার মেয়ে শেফালি সাঁতরা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন তো, আপনি বলুন, সব কথা বলুন। বলছি স্যার। কিন্তু আপনি যা বলছেন সে তো 1.5 মাস আগে আপনার স্বামী মারা গেছে। তো তখন আপনারা অভিযোগ করেননি কেন, আর এখন কেন করছেন? তখন তো বুঝিনি স্যার। সবাই বললেন যে বড় রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেছে, আর আমিও ভাবলাম তাই। কিন্তু তাহলেও তো পুলিশকে জানাতে হয়, পোস্টমর্টম হয়। আমরা মুখ্য গ্রামের মানুষ, অত শত তো বুঝি না। কিন্তু কাল যখন ওরা এসে বলল তখন। আচ্ছা, মুখের কথাই কি করে প্রমাণ করবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, কি বলেছে ওরা? বুঝলাম, তার মানে 8 ঘাট বেঁধেই নেমেছে ওরা। আমি চাই আমার স্বামীর খুনের সুবিচার হোক। এই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনি কিছু করুন স্যার, নইলে ওই জমিটার জন্য আমাদেরকেও মেরে ফেলবে স্যার। বেশ, আপনার কথা মতন আমরা আপনার অভিযোগ নিচ্ছি। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে করে আপনারা সুবিচার পান।
বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। মনে পড়ছে লাইনটা? রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। আমাদের উপেনের অবশ্য জমির পরিমাণ 2 বিঘাও নয়, 3 শতক মাত্র। সময় বদলেছে, কিন্তু ঘটনা একই আছে। জবরদখল, যার জেরে খুন পর্যন্ত করছে মানুষ। এ কোন মানব সভ্যতা? সামান্য 3 শতক জমির জন্য যেখানে প্রাণ দিতে হয় উপেনের মতন কর্মঠ, সৎ, পরিশ্রমী, দিন আনি দিন খাই একজন গরিব মানুষকে। এই সভ্যতায় কি চেয়েছিলাম আমরা? ভেবে দেখুন, ভেবে দেখার সময় এসেছে এবার। এখনো সময় আছে, সত্যি করে বল, উপেন্দ্র সাঁতরাকে কি করে খুন করেছিস? কে বলেছে আমরা খুন করেছি? ওর বউ। যেই বলুক, কালকে কিন্তু তোদের কোর্টে তোলা হবে, তারপরে কিন্তু আর তোদের নিস্তার নেই। তাই এখনো বলছি, সময় থাকতে থাকতে স্বীকার করে নে। শুনুন স্যার, ওসব বলে লাভ নেই। ওই জমি আমাদেরই। খামোখা বিধবার কথা আমাদের তুলে আনলে। ও একটা পাগলি স্যার, ওর কথায় কান দেবেন না। আমরা মোটা মাল দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। টাকা দিয়ে সবসময় সব কিছু কেনা যায় না, বুঝলি? এরা এরা 3 জন আর স্বামীকে খুন করেছে। চুপ কর। প্রমাণ করতে পারবি? যা কর। কিভাবে তোর স্বামীকে আমরা খুন করেছি দেখা। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু শান্ত হন। চলুন, আপনি আমার সঙ্গে আসুন। আসুন আসুন, বসুন। আচ্ছা, আপনার কথা অনুযায়ী ওদের তো আমি তুলে নিয়ে আসলাম, কিন্তু এখন প্রমাণ না দিতে পারলে ওরা তো জামিন পেয়ে যাবে। তাহলে কি হবে স্যার? আচ্ছা, আপনি একটু মনে করে দেখুন তো, সেদিনকে কাজে যখন গেছিল ওর সঙ্গে আর কেউ গেছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, নিতাই নিতাই স্যার গিয়েছিল। কে নিতাই? আমাদের গ্রামের লোক, ভ্যান চালায়। আপনি নিতাই সামন্ত? হ্যাঁ স্যার, কিন্তু আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু জানি না স্যার। আরে আমরা জানি আপনি কিছু করেননি, এই কয়েকটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবো। চলুন 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 চলুন। আচ্ছা নিতাই বাবু, ভূপেন বাবুর সঙ্গে তো আপনি সেদিনকে ইট আনতে গেছিলেন। হ্যাঁ স্যার, গিয়েছিলাম, কিন্তু স্যার তাড়াতাড়ি আমি চলে আসি। কাজ শেষ না করেই তাড়াতাড়ি চলে এলেন কেন? কোনো তাড়া ছিল? আসলে স্যার বাড়ি থেকে ফোন এসেছিল, মা অসুস্থ। বাড়ি থেকে ফোন এসেছিল? আপনার কাছে তো ফোনই নেই। স্যার গুদামে ফোন এসেছিল। তা কে ফোন করেছিল? স্যার বাবা, না স্যার, ভাই ফোন করেছিল। কে ফোন করেছিল, বাবা না ভাই? স্যার কেউ ফোন করেনি স্যার, আমি স্যার সেদিন ওর সাথে ছিলাম। তাহলে আপনি মিথ্যে কথা বলছেন কেন? স্যার ভয় স্যার। কিসের ভয়?
সেদিন যা যা হয়েছিল এবার আমাকে পরিষ্কার বলুন তো। তবে হ্যাঁ, মিথ্যে কথা বলবেন না, সব সত্যি কথা কোনো বলবেন। স্যার স্যার সেদিনকে ওই মুখুজ্জেদের ওখানে ইট তুলে আমরা একসাথেই ফিরছিলাম। তারপর ভাগ্যিস তোর বৌদির কথায় আলোটা লাগিয়ে নিয়েছিলাম। কত রাত হলো বল দেখি, আলো ছাড়া এই পথে যাওয়া যায়? হ্যাঁ তা ভালো করেছো। তা তুমি তো জমি তো পেয়ে গেলে, তা কাগজপত্র সব পেয়েছো? সে রাজকুমারবাবু সব পাকা ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু জানিস কি নিতাই, ওই জমিটার ওপর পবিত্রবাবুদের খুব নজর। ওরে বাবা, ওদের 3 ভাইয়ের তো বিশাল ক্ষমতা। ক্ষমতা তো কি, আমাকে বলেছিল জমিটা দিয়ে দিতে। হ্যাঁ, বেশ ভালো দাম দেবে। জানিস নিতাই, বাড়িতে এসে আবার শাসিয়েও গেছে। তা তুমি কি বললে? আমি না বলে দিয়েছি। এই উপেন্দা, এদিকে এসো। কে ডাকলো বলতো নিতাই? তুই এক কাজ কর নিতাই, এগিয়ে যা, আমি দেখি কে ডাকছে। ছাড়ো, ছাড়ো বলছি, ভালো হবে না কিন্তু, একদম ছাড়ো, 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 আমি বলছি ভালো হবে না, ছেড়ে দাও আমাকে। আরে ছাড়ো না, কি হচ্ছে কি, আমাকে ছাড়ো, আমি এরকম করছো তোমরা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আরে ছেড়ে দাও না। ওরে আর কি হচ্ছে, কি হচ্ছে, ভালো হবে না, আরে আরে ছাড়ো। আপনি উপেন বাবুর গলা শুনে গেলেন না কেন? স্যার ভয় পেয়ে গেছিলাম স্যার, জীবনের ভয়। গলা শুনেই বুঝতে পেরেছিলাম উপেন্দার কিছু একটা হয়েছে। আমার সংসারে স্যার আমি একমাত্র রোজগারে, আমার জীবনের কিছু হলে তাহলে সংসারটা স্যার ভেসে যাবে। তাই স্যার বৃদ্ধ বাবা মায়ের মুখ চেয়ে আমি আর ওখানে গেলাম না। আচ্ছা, আপনি গলা শুনে কাউকে চিনতে পেরেছেন? স্যার তেমন করে তো কিছু বুঝতে পারিনি, তবে 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 সম্ভবত পবিত্রর গলা ছিল। পুলিশি ভাষায় একটা কথা প্রচলিত আছে, অপরাধ কখনো চাপা থাকে না। অপরাধী সবসময় কিছু না কিছু ক্লু ছেড়েই যায়। হতেই পারতো একটা পারফেক্ট মার্ডার, কিন্তু হলো না। প্রথমত তাদের দম্ভ, তাদেরকে দিয়েই প্রথমে তাদের অপরাধ স্বীকার করিয়ে নিল। পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে নিতাইয়ের বয়ান। এরপর আর কারো বুঝতে বাকি থাকে না সেদিন ঠিক কি ঘটেছিল উপেনের সঙ্গে। কিন্তু এই কেসের অন্তরায় হয়ে দাঁড়ালো উপেনের পোস্টমর্টম রিপোর্টের অভাব। উপেনের পরিবার যদি সেই দিনই এই অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে পুলিশের দ্বারস্থ হতো, তাহলে হয়তো আজকে এই কেসে পোক্ত এভিডেন্স পাওয়া যেতে পারত। কিন্তু পুলিশ কেসে জড়ানোর ভয় এই দুই অবলা প্রাণী সাহস করে কিছু বলতে পারেনি। তাই আজও এই কেসের বিচারের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে তাদের। পুলিশ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে এতগুলো বছর ধরে এই কেসটা আজও চলছে। মলিনার মেয়ে শেফালি এখন যুবতী, বিবাহিতাও বটে। বাবার মৃত্যুর বিচারের অপেক্ষায় সে আজও বসে আছে। আর উপেন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নিজের সর্বস্ব সঞ্চয় দিয়ে যে জমিটুকু কিনে রেখেছিল, সেটা এখনো তাদের অধিকারে আসেনি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।